রয়েছে তাদের সাথে কলিশন হতে পারে, সেরকম ভাবে এনার্জি ট্রান্সফার হতে পারে। হ্যাঁ, কলিশনাল এনার্জি ট্রান্সফার, এই মেকানিজমটা নিয়ে আগের দিনকে আমরা ডিসকাস করেছিলাম। তারপরে আরেকটা ফর্মুলা পেয়েছিলাম, ফর্মুলা ডিসকাস করছিলাম, যেটা বেসিক্যালি বেথে ফর্মুলা বলা হয়। বেথে ফর্মুলা বলা হয়, সেখানে আমরা দেখেছিলাম যে এই এনার্জি লস, রেট অফ এনার্জি লস, এইটা জেড স্কোয়ারের সাথে প্রপোর্শনাল হবে। যে ইনসিডেন্ট রেডিয়েশন যে পার্টিকেলটা মিডিয়ামের মধ্য দিয়ে ট্রাভেল করছে, তার চার্জটা কত, এর স্কোয়ারের সাথে ডিপেন্ডেন্স থাকবে। এটা নিয়ে ডিসকাস করা হয়েছে। তারপর যদি এই পার্টিকেলটা মানে হেভি পার্টিকেল না হয়ে, আলফা পার্টিকেল না হয়ে বিটা পার্টিকেল মানে ইলেকট্রন যদি হয়, তাহলে কেমন হবে সেটা নিয়েও আমরা ডিসকাস করেছি। তো যদি আগের দিন থেকে কিছু কোশ্চেন থেকে থাকে বলো, পড়েছো কি একটু? আমি ওই বইটা থেকেই তোমাদের দিয়েছিলাম, শতদল ভট্টাচার্য স্যারের যে বইটা আছে নিউক্লিয়ার অ্যান্ড পার্টিকেল ফিজিক্সের, এই বইটা থেকেই স্ক্যান করে দিয়েছিলাম আর কি, এখান থেকেই ফলো করতে পারো। ব্রিফলি জিনিসগুলোতে লেখা রয়েছে, এগুলো তো সবই নতুন টপিক, ব্রিফলি লেখা রয়েছে। আছে কি কিছু কোশ্চেন আগের দিনের টপিক থেকে? ঠিক আছে, আমরা আজকে আরেকটা মেকানিজম নিয়ে ডিসকাস করব। হ্যাঁ, আরেকটা প্রসেস বাই হুইচ দি চার্জ পার্টিকেল while traveling through a medium loses its energy, that is সেরেনকোভ রেডিয়েশন। এখানে এটাকে সেরেনকোভ রেডিয়েশন বলা হয়। আমরা এখন যে টপিকটা ডিসকাস করতে যাচ্ছি দ্যাট ইজ সেরেনকোভ রেডিয়েশন। এই রেডিয়েশনটার উপর বেস করে ডিটেক্টরও তৈরি করা হয়েছে, যেটা সেরেনকোভ ডিটেক্টর বলা হয়, দেখতে পাচ্ছ। এই টপিকটা আমরা এসএন ঘোষাল বইটা ফলো করব। হ্যাঁ, এসএন ঘোষালের বইটা থেকেই এটাকে কভার করা আছে। আমি তোমাদের আগের দিনকে জিনিসটা আপলোডও করে দিয়েছি। আর একটা ভালো রিসোর্স হচ্ছে উইকিপিডিয়া। হ্যাঁ, উইকিপিডিয়া থেকেও এই সেরেনকোভ রেডিয়েশনটা পড়তে পারো, এখানেও বেশ ডিটেলে বলা আছে। কতটা পড়াতে হবে সেটা সিলেবাসে বলা নেই, এটা শুধু সেরেনকোভ রেডিয়েশন এরকম বলেই ছেড়ে দিয়েছে। তো আমি মোটামুটি এসএন ঘোষালটা ধরেই বলে যাব আর কি। হোয়াট ইজ সেরেনকোভ রেডিয়েশন? কোনো একটা হাই এনার্জি চার্জ পার্টিকেল যখন একটা ট্রান্সপারেন্ট মিডিয়ামের মধ্য দিয়ে যায়, যদি এই চার্জ পার্টিকেলের ভেলোসিটিটা খুব লার্জ হয়, কতটা লার্জ, যদি এই মিডিয়ামে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের যে ফেজ ভেলোসিটি তার থেকে যদি বড় হয়, তাহলে দেখা যায় যে এই মিডিয়ামটা থেকে ভিজিবল বা আল্ট্রাভায়োলেট রে এমিটেড হচ্ছে। একটা রেডিয়েশন এই মিডিয়ামটা থেকে পাওয়া যাচ্ছে, যেটা সাধারণভাবে আল্ট্রাভায়োলেট ডোমেনে থাকে, বা কিছু ক্ষেত্রে ভিজিবল ডোমেনেও রেডিয়েশনটা পাওয়া যায়। এবং এই রেডিয়েশনটাকে অবজার্ভ করা যায় উইথ রেসপেক্ট টু সাম ডেফিনাইট ডিরেকশন। হ্যাঁ, কিছু নির্দিষ্ট ডিরেকশন থেকে এটাকে দেখা যায়, দ্যাট ইজ রিলেটিভ টু দি ডিরেকশন অফ প্রপাগেশন অফ দি পার্টিকেল থ্রু দি মিডিয়াম। কি বলতে চাওয়া হলো, ধরো তোমার কোন একটা মিডিয়াম রয়েছে। হ্যাঁ, এই মিডিয়ামটা সে, আমরা এখানে একটা ডাইইলেকট্রিক মিডিয়ামের কথা বলছি। একটা একটা ডাইইলেকট্রিক মিডিয়ামের মধ্য দিয়ে ধরো একটা চার্জ পার্টিকেল যাচ্ছে, এরকম শেপ টেপের কোনো ব্যাপার নেই, জাস্ট একটা ডাইইলেকট্রিক মিডিয়াম রয়েছে, সেই ডাইইলেকট্রিক মিডিয়ামের মধ্য দিয়ে একটা চার্জ পার্টিকেল যাচ্ছে, যার ভেলোসিটিটা সাম ভি। এখন এই যে ডাইইলেকট্রিক মিডিয়ামটা নেওয়া হয়েছে, এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ধরো সাম এন, মিডিয়ামটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে সাম এন। এখন যদি এন হয়, তাহলে এই লাইটের বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ফেজ ভেলোসিটিটা কত হবে এই মিডিয়ামে? আমরা জানি দ্যাট ইজ সি বাই এন। সেটা যদি স্পিড ইন ফ্রি স্পেসকে রিপ্রেজেন্ট করে, তাকে যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়ে ভাগ করে দেওয়া হয়, তাহলে ওই মিডিয়ামে ইএম রেডিয়েশনের ফেজ ভেলোসিটিটা পেয়ে যাব। এখন যদি দেখা যায় যে এই চার্জ পার্টিকেলের ভেলোসিটিটা ভিপি থেকে বড়, চার্জ পার্টিকেলের ভেলোসিটিটা ভিপি থেকে বড়, হ্যাঁ, সেই জন্য এই কথাটি ইউজ করা হয়েছে হাই এনার্জি চার্জ পার্টিকেল। হাই এনার্জি চার্জ পার্টিকেল, পার্টিকেলটাকে চার্জ হতে হবে, এর এনার্জিটাকে সাফিসিয়েন্টলি হাই হতে হবে। কতটা হাই হতে হবে? such that its velocity exceeds the phase velocity of the electromagnetic wave in the medium through which the charge particle is passing through. ওকে, এই কন্ডিশনটা যদি স্যাটিসফাইড হয়, তাহলে দেখা যায় যে এই মিডিয়ামটা থেকে নির্দিষ্ট ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রা রেডিয়েটেড হচ্ছে, ভিজিবল বা আল্ট্রাভায়োলেট লাইট এই মিডিয়ামটা থেকে রেডিয়েটেড হচ্ছে। তো ন্যাচারালি মিডিয়ামটা থেকে যদি রেডিয়েশনটা আমাদের পেতে হয়, অবজার্ভ করতে হয়, তাহলে অবশ্যই মিডিয়ামটাকে ট্রান্সপারেন্ট হতে হবে।
ট্রান্সপারেন্সি বলতে কি বোঝায় তোমরা জানো, একটা মিডিয়াম যার মধ্য দিয়ে ওয়েভটা করতে পারে আর কি, মুভ করতে পারে। যেমন একটা গ্লাসের কথা যদি কনসিডার করো, হ্যাঁ, গ্লাসটা কি একটা ট্রান্সপারেন্ট মিডিয়াম, তাই তো? গ্লাসটা একটা ট্রান্সপারেন্ট মিডিয়াম, কিন্তু কথাটা খুব পরিষ্কার করে বলা হলো না। কোনো একটা মিডিয়ামের যে ট্রান্সপারেন্সি, সেইটা ডিপেন্ডস অন দি ফ্রিকোয়েন্সি, সেইটা ডিপেন্ডস অন দি ওয়েভলেন্থ অফ দি রেডিয়েশন। আমরা যে গ্লাসটাকে ট্রান্সপারেন্ট বলছি, এই কথার অর্থ হচ্ছে গ্লাসটার মধ্যে দিয়ে ভিজিবল লাইটটা পাস করতে পারে। আমরা আমরা যেটাকে ট্রান্সপারেন্ট দেখছি, তার মানে কি লাইটটা এর মধ্যে দিয়ে পাস করতে পারছে, ভিজিবল লাইটটা এর মধ্যে দিয়ে পাস করতে পারছে, কিন্তু গ্লাসের মধ্যে দিয়ে ইনফ্রারেডটা পাস করতে পারে না। সুতরাং ইনফ্রারেড স্পেকট্রামের জন্য এটা কিন্তু ট্রান্সপারেন্ট নয়। কাজে এখানে যদি আমাদের এই রেডিয়েশনটাকে ভিজুয়ালাইজ করতে হয়, দেখতে হয় যে রেডিয়েশনটা টিপিক্যালি ভিজিবল রেঞ্জে বা আল্ট্রাভায়োলেট রেঞ্জে থাকে, তাহলে সেই মিডিয়ামটাকে অবশ্যই ট্রান্সপারেন্ট হতে হবে করেসপন্ডিং টু দ্যাট ওয়েভলেন্থ। এই কন্ডিশন গুলো যদি স্যাটিসফাইড হয়, তাহলে আমরা এই রেডিয়েশনটাকে ভিজুয়ালাইজ করতে পারবো ইন এ ডেফিনাইট ডিরেকশন উইথ রেসপেক্ট টু দি ডিরেকশন অফ মোশন অফ দি পার্টিকেল থ্রু দি মিডিয়াম। এইটা অবজার্ভড হয়েছিল, এটা ডিসকভার্ড হয়েছিল ইন 1934, যার নামে এই রেডিয়েশনটাকে নামকরণ করা হয়েছে বাই এ সোভিয়েত সায়েন্টিস্ট পিএ সেরেনকভ। এবং এখানে দেখো খুব সুন্দর একটা ইনফরমেশন দেওয়া রয়েছে, হি ওয়াজ দেন জাস্ট এ পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট। এই জন্যই নামটাকে এরকম ভাবে আমরা দেখে থাকি আর কি, দিস ইজ কল্ড দি সেরেনকোভ রেডিয়েশন। পরবর্তীকালে তোমার এটা থিওরিটা ডেভেলপড হয়েছিল বাই অ্যানাদার টু সায়েন্টিস্ট, ট্যাম অ্যান্ড ফ্র্যাঙ্ক, এবং এই তিনজন নোবেল প্রাইজ অ্যাওয়ার্ডেড হয়েছিলেন বোধহয় 1958-এ ফর দিস ডিসকভারি। এটাই হচ্ছে ব্রিফলি দি সেরেনকোভ রেডিয়েশন। পরিষ্কার হয়েছে কি কি বললাম? কন্ডিশনটা হচ্ছে চার্জ পার্টিকেল, একটা পার্টিকেল মানে চার্জ পার্টিকেল হতে হবে, পার্টিকেলটাকে চার্জ হতে হবে। নাম্বার টু, এর ভেলোসিটিটা খুব হাই হতে হবে। হ্যাঁ, ভেলোসিটিটা হাই হতে হবে, কতটা হাই হতে হবে? যাতে করে তোমার এইটা ওই মিডিয়ামে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে ফেজ ভেলোসিটি তার থেকে এক্সিড করে যায়, ভিপি থেকে যাতে বড় হয়, তবেই কিন্তু আমরা এইরকম ধরনের রেডিয়েশন পাবো। এবার রেডিয়েশনটাকে যদি ভিজুয়ালাইজ করতে হয়, যে ডোমেনে রেডিয়েশনটা আছে, যে ডোমেনে রেডিয়েশনটা ডোমিনেটেড, সেই ফ্রিকোয়েন্সি ডোমেনে বা সেই ওয়েভলেন্থ ডোমেনে মিডিয়ামটাকে ট্রান্সপারেন্ট হতে হবে, তবেই আমরা সেরেনকোভ রেডিয়েশনটা ভিজুয়ালাইজ করতে পারবো। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ। তো ইনিশিয়ালি কিন্তু এটা গামা রে দিয়ে এক ধরনের রেডিয়েশন দেখা হয়েছিল ইউরেনিয়াম সল্টে, কিন্তু পরবর্তীকালে এটা চার্জ পার্টিকেলের জন্যই বলা হয় আর কি। চার্জ পার্টিকেল গেলে তবেই ইলেকট্রিক ফিল্ডটা সাফিসিয়েন্টলি স্ট্রং হবে, এবং যে কারণেই সেরেনকোভ রেডিয়েশনটা হয় সেটা স্যাটিসফাইড হবে আর কি। আমরা আসছি কেন সেরেনকোভ রেডিয়েশন পাওয়া যায়, অরিজিনটা কি, সেইটাতে আসছি আর কি। আমরা দেখাবো পরে যে এইটা কিন্তু মিডিয়ামের মধ্যে দিয়ে যে চার্জ পার্টিকেলটা যাচ্ছে তার চার্জের স্কোয়ারের সাথে প্রপোর্শনাল হয়। এর একটা ক্লাসিক্যাল থিওরি আছে, সেই থিওরিটার মধ্যে আমরা যাব না, শুধু থিওরি থেকে যে ফর্মুলাটা পাওয়া যায় সেইটা ধরে ডিসকাস করব। বলছিলাম এই যে ফ্র্যাঙ্ক অ্যান্ড ট্যাম, এরা ক্লাসিক্যাল থিওরিটা ডেভেলপ করেন আফটার দি এক্সপেরিমেন্টাল অবজারভেশন। 1937-এ থিওরিটা ডেভেলপড হয়, এবং এই তিনজন নোবেল প্রাইজ অ্যাওয়ার্ডেড হন ফর দিস ডিসকভারি 1958। এবার অরিজিনটা দেখো, হ্যাঁ, কেন এইরকম ধরনের একটা রেডিয়েশন পাওয়া যায়। যে কোনো রেডিয়েশনের অরিজিনটা বেসিক্যালি তোমার অ্যাক্সিলারেটেড ডাইপোল। হ্যাঁ, যে কোনো রেডিয়েশন, যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের অরিজিনটা হচ্ছে অ্যাক্সিলারেটেড ডাইপোল। তো এখানেও তাহলে নিশ্চয়ই কিছু ডাইপোল অ্যাক্সিলারেটেড হচ্ছে, যে জন্য আমরা রেডিয়েশন পাচ্ছি। এবার প্রশ্নটা আসবে যে অ্যাক্সিলারেশনটা কি জন্য হচ্ছে। উত্তরটাও খুব পরিষ্কার, অ্যাক্সিলারেশনটা হচ্ছে বিকজ there is a charge particle which is propagating through the medium with some high velocity. যখন কোন একটা চার্জ পার্টিকেল, ধরো একটা আলফা পার্টিকেল, হ্যাঁ, একটা আলফা পার্টিকেল খুব হাই ভেলোসিটি নিয়ে একটা মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছে, বা একটা ইলেকট্রন খুব হাই ভেলোসিটি নিয়ে এই মিডিয়ামটার মধ্যে দিয়ে যাচ্ছে,
তাহলে কি হবে, মিডিয়ামটার মধ্য দিয়ে যখন যাচ্ছে এর তো আশেপাশে একটা ইলেকট্রিক ফিল্ড প্রডিউসড হচ্ছে। ধরো এরকম একটা মিডিয়াম রয়েছে, তার মধ্য দিয়ে একটা ইলেকট্রন পাস করছে। হ্যাঁ, এই যে ইলেকট্রনটা পাস করছে এর আশেপাশে একটা ইলেকট্রিক ফিল্ড ডেভেলপড হচ্ছে। এই ইলেকট্রিক ফিল্ডটা মিডিয়ামে যে অ্যাটম বা মলিকিউল গুলো রয়েছে তাদেরকে পোলারাইজ করছে। When a high energy charged particle travels through a medium, the atoms or molecules along its path are polarized because of the action of the electric field of the former. হ্যাঁ, প্রথম যে চার্জ পার্টিকেলটা, যে ইলেকট্রনটা হাই এনার্জি নিয়ে ট্রাভেল করছিল, হাই ভেলোসিটি নিয়ে ট্রাভেল করছিল, মিডিয়ামের মধ্যে দিয়ে যাওয়ার সময় এর আশেপাশে যে অ্যাটম বা মলিকিউল গুলো রয়েছে মিডিয়ামের, তাকে পোলারাইজ করছে। So after the particle has passed along, these polarized atoms or molecules return to their original state. তো এটা তো কাইন্ড অফ ইনডিউসড পোলারাইজেশন। এটা ইনডিউসড পোলারাইজেশন, অর্থাৎ এই পোলারাইজেশনটা ক্রিয়েটেড হয়েছে বিকজ দেয়ার ওয়াজ দি চার্জ পার্টিকেল। এবার এই চার্জ পার্টিকেলটা তো খুব হাই ভেলোসিটি নিয়ে মুভ করছে, সুতরাং কোনো একটা সময় এইখানে যে একটা মলিকিউল ছিল বা অ্যাটম ছিল, সে যে ইলেকট্রিক ফিল্ডটা দেখছে, কিছু সময় পরে ইলেকট্রিক ফিল্ডটা তার থেকে কমে গেছে, অর্থাৎ এটা আবার কি আগের স্টেটে ফিরে আসছে। এই অ্যাটম বা মলিকিউলটা আবার আগের স্টেটে ফিরে আসছে as the particle has passed through. Okay, during this process the molecule or the atom will execute damped harmonic oscillation, এবং এই ড্যাম্পড হারমোনিক অসিলেশন যেটা, সেটা কি কাইন্ড অফ অ্যাক্সিলারেটেড ডাইপোল। পোলারাইজেশনের কথা বলছি, তার মানে কি সেখানে একটা ইনডিউস ডাইপোল ডেভেলপড হয়েছে, এবং এই মলিকিউলটার মধ্যে যেহেতু এইরকম ধরনের একটা ড্যাম্পড অসিলেশন আসছে, এই এই যে ডাইপোলটা, এই ডাইপোলটা ইলেকট্রিক ডাইপোলটা অ্যাক্সিলারেটেড ডাইপোল, সো ইট উইল রেডিয়েট। দ্যাট ইজ দি অরিজিন অফ সেরেনকোভ রেডিয়েশন। কোন একটা মিডিয়ামের মধ্যে দিয়ে যখন চার্জ পার্টিকেল পাস করছে, এই চার্জ পার্টিকেলটার জন্য একটা ইলেকট্রিক ফিল্ড প্রডিউসড হচ্ছে। সেই ইলেকট্রিক ফিল্ডটা নিয়ার বাই যে অ্যাটম বা মলিকিউল রয়েছে তাদেরকে পোলারাইজ করছে। যখনই এই ইনসিডেন্ট পার্টিকেলটা ওই জায়গাটা থেকে সরে যাচ্ছে, ওই যে আগে যে পার্টিকেল মলিকিউল গুলো পোলারাইজড হয়েছিল তারা আবার আগের জায়গাতে ফিরে আসছে। এই যে প্রসেসটা, এই প্রসেসটার মধ্যে এই অ্যাটম বা মলিকিউল গুলো সিম্পল হারমোনিক অসিলেশন, মানে হারমোনিক অসিলেশন পারফর্ম করছে, বা সিম্পলি জাস্ট মানে একটা ড্যাম্পড অসিলেশন পারফর্ম করছে, একটা অ্যাক্সিলারেশন হচ্ছে। অ্যাক্সিলারেটেড ডাইপোল থেকে এরকম ধরনের ইএম রেডিয়েশন এমিটেড হচ্ছে। দ্যাট ইজ দি অরিজিন অফ সেরেনকোভ রেডিয়েশন। এটা যদি পরীক্ষায় পড়ে হোয়াট ইজ দি অরিজিন অফ সেরেনকোভ রেডিয়েশন, তাহলে এই 3-4 লাইনে এরকম ভাবে জিনিসটাকে বলতে পারো। হয়েছে, কি বললাম এতক্ষণ পর্যন্ত? এখানে যেটা বলা আছে সেটাই বেসিক্যালি অরিজিন অফ সেরেনকোভ রেডিয়েশন। হ্যাঁ, এবার যদি এই মিডিয়ামটা ট্রান্সপারেন্ট হয়, হ্যাঁ, মিডিয়ামটা যদি ট্রান্সপারেন্ট হয় তাহলে এমিটেড রেডিয়েশনটা বেরিয়ে আসবে, মানে রেডিয়েশনটা এমিট করে আসবে, আমরা দেখতে পাবো। শুধু তাই নয়, এর পাশাপাশি যদি আরেকটা কন্ডিশন স্যাটিসফাইড হয়, এখানে তো তোমার একটা অ্যাটম বা দুটো অ্যাটম থেকে হচ্ছে না, একটা মিডিয়ামের মধ্যে তো তোমার প্রচুর মলিকিউল রয়েছে, এবং সাধারণভাবে এই সিস্টেমটার মধ্যে দিয়ে, এই মিডিয়ামটার মধ্যে দিয়ে একটা বা দুটো চার্জ পার্টিকেল পাস করছে না, অনেক চার্জ পার্টিকেল পাস করছে। কাজেই যদি আমাকে সাফিসিয়েন্ট ইন্টেন্সিটির সেরেনকোভ রেডিয়েশন দেখতে হয়, তাহলে এই ইন্ডিভিজুয়াল অ্যাটম মলিকিউল গুলো যে রেডিয়েশনকে এমিট করছে, যে ওয়েভলেট গুলো এমিটেড হচ্ছে, সেই ওয়েভলেট গুলোকে কনস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করতে হবে, so that it can be visualized, so that the radiation can come out of the medium and it can be detected. এটা কখন হয়? এটা তখনই সম্ভব যদি ভেলোসিটি অফ দি পার্টিকেল এক্সিডস দি লিমিট। হ্যাঁ, যদি পার্টিকেলের ভেলোসিটিটা ওই তোমার লাইটের ফেজ ভেলোসিটির থেকে বেশি হয়, তবেই কিন্তু এইরকম ধরনের কন্ডিশনটা স্যাটিসফাইড হবে। আমরা সেটাকে একটু অ্যানালিটিক অ্যাপ্রোচেই দেখাবো। At low velocity resulting polarizationটা symmetrically distributed থাকে with respect to the position of the particle, এবং এখানে তোমার রেজাল্টেন্ট ফিল্ডটা জিরো হয়ে যায়। কাজে এক্ষেত্রে আমরা এরকম ধরনের কোনো রেডিয়েশন দেখি না। পার্টিকেলের ভেলোসিটিটা যদি খুব ছোট হয়, কম হয়, ফেজ ভেলোসিটির থেকে যদি কম হয়, তাহলে কিন্তু সেরেনকোভ রেডিয়েশনটাকে ভিজুয়ালাইজ করা যায় না। দেখো এখানে জিনিসটাকে ডিসক্রাইব করা আছে, অ্যানালিটিক অ্যাপ্রোচে একটু এক্সপ্লেন করা আছে যে কেন ভেলোসিটিটাকে, চার্জ পার্টিকেলের ভেলোসিটিটাকে কেন ফেজ ভেলোসিটির থেকে বড় হতে হবে। কন্ডিশনটা বললাম যে তোমার এই ওয়েভলেট গুলো, যে ইন্ডিভিজুয়াল অ্যাটম বা মলিকুল গুলো থেকে যে ওয়েভলেট গুলো এমিটেড হচ্ছে, তাদেরকে অবশ্যই কনস্ট্রাকটিভলি করতে হবে আর কি, ইন্টারফেয়ার করতে হবে। এখানে একটা যে ছবি দেওয়া রয়েছে, প্রথম বাম দিকে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চার্জ পার্টিকেলের
কোন একটা সময়ে পজিশন, হ্যাঁ, কোন একটা ইনস্ট্যান্টে আমি ধরো ডেসক্রাইব করতে শুরু করেছি, এটা হচ্ছে একটা ইনস্ট্যান্টেনিয়াস পজিশন। আফটার সাম টাইম ইন্টারভ্যাল ডেল টি ইট শিফটস টু অ্যানাদার পজিশন বি। কিছু সময় পরে এটা আবার একটা পজিশন বি তে চলে এলো। পার্টিকেলটা তো মুভ করছে, যে ডিরেকশনে দেখানো হয়েছে সেই ডিরেকশনে মুভ করছে। কোনো একটা সময় এ তে ছিল, তারপরে বি তে এসেছে, আবার ওই একই ইন্টারভ্যাল পরে এটা আরেকটা নতুন পজিশন সে সি তে এসে পৌঁছেছে। আমরা এখানে এ বি সি তিনটে পয়েন্টকে এমন ভাবে নিয়েছি যাতে করে এ বি আর বিসি এইটা ইকুইডিস্ট্যান্ট হয়। আমরা ধরে নিচ্ছি পার্টিকেলটা একটা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে মিডিয়ামের মধ্য দিয়ে ট্রাভেল করছে। পার্টিকেলটা যদি একটা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে মিডিয়ামের মধ্যে দিয়ে ট্রাভেল করে, তাহলে এ থেকে বি পর্যন্ত যেতে যা সময় লাগবে বি থেকে সি পর্যন্ত যেতে একই রকম সময় লাগবে। আমরা এখানে লিখতে পারি এ বি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু সাম ভি ইন্টু ডেল টি। হ্যাঁ, ধরে নাও তোমার এই ডেল টিটা হচ্ছে টাইম ইন্টারভ্যাল। হ্যাঁ, ডেল টিটা হচ্ছে টাইম ইন্টারভ্যাল, যেটা কিনা দরকার এ থেকে বি পর্যন্ত পৌঁছানো বা বি থেকে সি পর্যন্ত পৌঁছানো। হয়েছে? এবার এখান থেকে যেটা দেখতে পাচ্ছ, যে যখন পার্টিকেলটা এ পজিশনে ছিল সেই সময় একটা ওয়েভলেট এমিটেড হয়েছে, যেটা কি উইথ রেসপেক্ট টু টাইম প্রপাগেট করছে। উইথ রেসপেক্ট টু টাইম প্রপাগেট করছে। ঠিক একই রকম ভাবে বিতে যখন পার্টিকেলটা ছিল সেখানে তার আশেপাশে যে অ্যাটম মলিকিউল গুলো পোলারাইজড হয়েছে সেখান থেকে রেডিয়েশন হয়েছে। সেই রেডিয়েশনের জন্য যে জেনারেটেড ওয়েভলেট সেটাকেও দেখানো হয়েছে। এখানে 1 আর 2 এরকম দুটো রিপ্রেজেন্টেটিভ ওয়েভলেটকে দেখানো হয়েছে। 1 আর 2 দুটো রিপ্রেজেন্টেটিভ ওয়েভলেটকে দেখানো হয়েছে। এইগুলো কি বোঝাচ্ছে? এইগুলো বোঝাচ্ছে যে those are the wavelets which are emitted when the particle was at the position A and position B। পার্টিকেলটা যখন এ পজিশনে ছিল তখন একটা ওয়েভলেট জেনারেটেড হয়েছে, সেটা উইথ রেসপেক্ট টু টাইম ট্রাভেল করছে। যেভাবে আমরা হাইজেন্স মেথড দিয়ে ওয়েভ কনস্ট্রাক্ট করে থাকি সেরকম ভাবে কনস্ট্রাক্ট করা হচ্ছে। এখন যদি কনস্ট্রাকটিভ প্যাটার্ন আমাকে পেতে হয় তাহলে অবশ্যই কোনো একটা এতে দুটোকে ম্যাচ করতে হবে। এখানে দেখো সেইটা এরকম ভাবে টাচ করেছে আর কি, দুটো ওয়েভলেট এই জায়গাতে টাচ করেছে, এটা কি একটা কনস্ট্রাকটিভ প্যাটার্নকে রিপ্রেজেন্ট করছে। আমরা সি থেকে এই দুটো ওয়েভলেটের উপর একটা ট্যানজেন্ট প্লেন বা একটা ট্যানজেন্ট ড্র করেছি। ঠিক একই রকম ভাবে সি পয়েন্ট থেকে এই সাইডেও ই পয়েন্ট দিয়ে আরেকটা ট্যানজেন্ট ড্র করেছি। ই পয়েন্ট বা জি পয়েন্ট এই দুটো দুটো ওয়েভলেটের ইন্টারসেকশন পয়েন্টকে রিপ্রেজেন্ট করছে, হ্যাঁ, টাচিং পয়েন্টকে রিপ্রেজেন্ট করছে। ছবিটা সামনের পেজটাতে থাকলে বেটার হতো বলতে। যাই হোক, তো এবার আমরা তাহলে একটা কমন সারফেস, এই যে যে দুটো ট্যানজেন্ট ড্র করেছি বললাম, যে দুটো ট্যানজেন্টকে দেখানো হলো সেই দুটো ট্যানজেন্ট বেসিক্যালি কমন সারফেসকে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, কমন সারফেস এনভেলপিং দি ডিফারেন্ট স্ফেরিক্যাল ওয়েভলেটস এট দি ইনস্ট্যান্ট দি পার্টিকেল রিচেস সি। পার্টিকেলটা ঠিক যখন সি পয়েন্টে যাচ্ছে, এটাকে যদি কোনোভাবে নিয়ে আসা যায়, ওয়েট করো, একটু জাস্ট মোটামুটি দেখতে পাচ্ছ তো এখন? এবার দেখো দুটো দুটো ফিগারকে পাশাপাশি রেখে দেখো, কি কি বলা হলো যে ইনিশিয়ালি এ পয়েন্টে ছিল, তারপরে বি পয়েন্টে, তারপর আবার ডেল্টি টাইম পরে এটা সি পয়েন্টে গেছে। তো এখন আমরা যদি এরকম ধরনের একটা কমন সারফেস এনভেলপ পাই অফ ডিফারেন্ট স্ফেরিক্যাল ওয়েভলেটস, তাহলে সেইটাই বেসিক্যালি তোমার কি বোঝাবে? সেইটা বোঝাবে যে তোমার এট দি ইনস্ট্যান্ট পার্টিকেলটা যখন সি পয়েন্টে গেছে ওয়েভ ফ্রন্টটা ঠিক কিরকম হচ্ছে। এই যে পাঁচটাকে দেখতে পাচ্ছ সি, এই যে এটাকে ট্যানজেন্টটাকে দেখতে পাচ্ছ সি, বা এই যে ট্যানজেন্টটা দেওয়া রয়েছে সিজি, সেইটাই বেসিক্যালি তাহলে তোমার ওই ওয়েভলেট টাকে রিপ্রেজেন্ট করছে যার একটা কনিক্যাল শেপ রয়েছে। এই কনিক্যাল শেপটার সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা ধরো সাম ফাই, এখানে সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা সাম ফাই দেওয়া রয়েছে। এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা বেসিক্যালি ফাই।
ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা ফাই। এবার বি থেকে এই সি এর উপর একটা পারপেন্ডিকুলার বিই ড্র করা হয়েছে। বি থেকে পারপেন্ডিকুলার একটা ড্র করা হয়েছে সি এর উপর। ছবিটাকে যদি এখানে আলাদা করে আঁকি তাহলে এরকম একটা ছবি, এই যে এরকম একটা ফিগার আর কি। হ্যাঁ, এই পয়েন্টটা হচ্ছে তোমার বি, এই পয়েন্টটা হচ্ছে সি, আর এই পয়েন্টটা হচ্ছে সাম ই। এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে বলা আছে সাম থিটা। আর এইটা তোমার সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে সাম ফাই। খুব ক্লিয়ারলি বুঝতে পারছো যে তোমার থিটা প্লাস ফাই সমান 90 ডিগ্রি। থিটা প্লাস ফাই সমান 90 ডিগ্রি। এবার এখানে একটা সিম্পল জিওমেট্রি দেখো, কস থিটা যদি আমরা নিই, এই ফিগারটা থেকে যদি কোসাইন নিই, সেই কোসাইন থিটা কত হবে, বিই বাই বিসি। বিই বাই বিসি। এখন এই বিসি বলতে কি বোঝায়, বিসি বলতে বোঝায় ডিস্টেন্স, যে ডিস্টেন্সটা বেসিক্যালি চার্জ পার্টিকেলটা কভার করেছে উইদিন দি টাইম ইন্টারভ্যাল ডেলটি। বিসিটা হচ্ছে ডিস্টেন্স বা পাথ ট্রাভেলড বাই দি চার্জ পার্টিকেল উইদিন দি টাইম ইন্টারভ্যাল ডেলটি। তাহলে বিসিটা কি, ভি ইন্টু ডেলটি, এইটার সাথে সমান। আর বিই এইটা কি বোঝাচ্ছে বলতো, বিইটা বেসিক্যালি তোমার এই যে যেটা যেটা দেখতে পাচ্ছ, বিইটা হচ্ছে তো রেডিয়াস অফ দি ওয়েভলেট টু। বি পয়েন্টটাকে সেন্টার করে, বি পয়েন্টকে সেন্টার করে যে স্ফেরিক্যাল ওয়েভলেটটাকে দেখানো হয়েছে, বি পয়েন্টটাকে সেন্টার করে যে স্ফেরিক্যাল ওয়েভলেটটাকে দেখানো হয়েছে, বিটা সেইটা কি রেডিয়াসকে রিপ্রেজেন্ট করছে। তাহলে বিটা কিসের সাথে সমান, বিটা হচ্ছে সেই ডিস্টেন্সটা, যে ডিস্টেন্সটা এই রেডিয়েশনটা ট্রাভেল করেছে উইদিন দি সেম ইন্টারভ্যাল ডেলটি। ডেলটি টাইম ইন্টারভ্যালে, ডেলটি টাইম ইন্টারভ্যালে রেডিয়েশনটা কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে, বি থেকে ই পর্যন্ত গেছে। তাহলে ফেজ ভেলোসিটি দিয়ে মাল্টিপ্লাই করে দেব, বিই যেটা, সেটাকে আমরা তাহলে ফেজ ভেলোসিটি দিয়ে মাল্টিপ্লাই করে দেব, ভিপি ইন্টু ডেলটি। আর তোমরা জানো ফেজ ভেলোসিটি মানে কি, ফেজ ভেলোসিটি মানে হচ্ছে সি বাই এন, সি বাই এন ইন্টু ডেলটি। এখানে বেসিক্যালি ঠিক সেই জিনিসটাই করা হয়েছে, ডেলটি ডেলটি বাদ দিয়ে দাও। এবার এখান থেকে একটু এ করে দেখো কি হচ্ছে এইটা, এটা বেসিক্যালি 1/n ইন্টু সি বাই ভি। তোমরা দেখেছো রিলেটিভিটিতে এরকম একটা ফ্যাক্টরকে ইন্ট্রোডিউস করা হয়, বিটা সমান ভি বাই সি, বিটা সমান ভি বাই সি। এখানে ঠিক সেই ফ্যাক্টরটাকে এখানে নিয়ে লেখা হয়েছে অ্যাজ 1/n বিটা। বলো cos থিটা সমান 1/n বিটা, এইটা যে এক্সপ্লেন করলাম, এখানে যদি কোথাও কিছু ডাউট থাকে বলো। cos থিটা সমান n বিটা যেটা বললাম, এটাতে যদি কোথাও ডাউট থাকে বলো, দ্বিতীয়বার বলতে হলে বলো, বলবো। স্যার ওই বিটা রেডিয়েশনটাকে রিপ্রেজেন্ট করছে, ওটা একটু বলুন। এই এই যে দেখো 1 নাম্বার বা 2 নাম্বার যে সার্কেল দিয়ে যেগুলো দেয়া হয়েছে, হাইজেন্স হাইজেন্স কনস্ট্রাকশন তোমাদের মনে আছে, যে ধরো তোমার কোনো একটা, ধরো এ পয়েন্টটা হচ্ছে সোর্স অফ ওয়েভলেট, হ্যাঁ, এ পয়েন্ট থেকে রেডিয়েশন হচ্ছে। এ পয়েন্টে যখন চার্জ পার্টিকেলটা ছিল, ঠিক তার কাছাকাছি যে অ্যাটম বা মলিকিউল গুলো রয়েছে, তাদের থেকে রেডিয়েশন হচ্ছে। সেই রেডিয়েশনটা কি এরকম স্ফেরিক্যাল ওয়েভলেট ফর্মে প্রপাগেট করছে, রেডিয়েশনটা স্ফেরিক্যাল ওয়েভলেটের ফর্মে প্রপাগেট করছে। আমি কোনো একটা ল্যাটার ইনস্ট্যান্টে ওয়েভটাকে দেখিয়েছি, যেটা কিনা তোমার এই 1 নাম্বার ওয়েভ দিয়ে রিপ্রেজেন্ট করা আছে। ঠিক একই রকম ভাবে 2 নাম্বার ওয়েভটা সেই রকম ভাবে দেওয়া রয়েছে। এইটা যদি তোমার একটা সোর্স হয়, ধরো এইটা হচ্ছে একটা সোর্স, এই সোর্স থেকে টি টাইমে যে ওয়েভটা যাবে, সেটা তো সমস্ত দিকেই যাচ্ছে, তাই না? টি টাইমে এইদিকে ওয়েভ যাচ্ছে, এইদিকে ওয়েভ যাচ্ছে, সেই রকম ভাবেই তো আমরা ওয়েভলেটকে কনস্ট্রাক্ট করি। ওয়েভলেট বলতে বোঝায় এমন একটা লোকাস, যার উপরে প্রত্যেকটা পয়েন্টই একই রকম ফেজে রয়েছে। সোজা কথায় তোমার লাইটটা যেতে একই রকম সময় লাগছে, এইদিকে যেতে যত সময় লাগছে ওইদিকে যেতেও একই রকম সময় লাগছে। হ্যাঁ, এরকম ভাবেই তো আমরা স্পেরিক্যাল ওয়েভলেটকে ড্র করে থাকি। এটা তোমার আরেকটা স্পেরিক্যাল ওয়েভলেট এট সাম ল্যাটার ইনস্ট্যান্ট, এইটা আরেকটা স্পেরিক্যাল ওয়েভলেট এট সাম ল্যাটার ইনস্ট্যান্ট। তাহলে এই যে ডিসটেন্স, এই যে ডিসটেন্স, এই ডিসটেন্সটাকে আমরা কত বলবো, যদি এখানে যেতে তোমার টি ওয়ান সময় লাগে, এই ডিসটেন্সটাকে কত বলবো, ফেজ ভেলোসিটি ইন্টু টি ওয়ান। এই ডিসটেন্সটা আসতে যদি টি টু সময় লাগে, তাহলে এই ডিসটেন্সটাকে কত বলবো, সাম ভিপি ইন্টু টি টু, এন্ড সো অন। চার্জ পার্টিকেলটা কোন দিকে মুভ করছে, চার্জ পার্টিকেলটা তো এই যে সামনের দিকে মুভ করছে, যেটা তোমার এই অ্যারো দিয়ে দেখানো হয়েছে, পাথ অফ দি পার্টিকেল, পার্টিকেলটা এই দিকে মুভ করছে, এ থেকে বি, বি থেকে সি যাচ্ছে। কিন্তু ওয়েভটা যে রেডিয়েশন হচ্ছে, সেই রেডিয়েশনটা তো সমস্ত দিকেই ট্রাভেল করছে, সমস্ত দিকেই এমিট করছে। তাহলে বি ডিরেকশনে যে ওয়েভটা যাচ্ছে, সেই বি পাথ লেন্থটা কত হবে, বি পাথ লেন্থটা হচ্ছে ফেজ ভেলোসিটি অফ দি ওয়েভ মাল্টিপ্লাইড বাই দি টাইম ইন্টারভ্যাল ডেলটি।
বুঝলে কি বললাম? হ্যাঁ স্যার, ঠিক আছে। বাকিদের বাকিদের কাছে পরিষ্কার হয়েছে? স্যার এই অ্যাঙ্গেল গুলো যেভাবে মার্ক করলেন ওটা ঠিক বুঝতে পারিনি, আরেকবার একটু বলবেন? অ্যাঙ্গেলের যে মার্কিং গুলো দেখানো হয়েছে সেটা হচ্ছে এইরকম। দাঁড়াও, এখানটায় বরং এঁকে দেখালে বেটার হয়। এটা ধরো পার্টিকেলটার পাথ, কেমন? এইটা হচ্ছে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এরা সব ইকুইডিস্ট্যান্ট। হ্যাঁ, এ থেকে বি যত দূরে রয়েছে সিটা বি থেকে একই দূরে রয়েছে, এইরকম। এবার এই তো বি থেকে তুমি এরকম ভাবে একটা এগ টেনেছো, এই যে জিনিসটা টেনেছো, এটা কি বোঝাচ্ছে? এটা বেসিক্যালি তোমার ওই ট্যানজেনশিয়াল সারফেসটা। হ্যাঁ, তুমি যদি এই ডিরেকশনে অবজার্ভ করতে রেডিয়েশনটা, সেটা তোমার কাছে কি একটা প্লেন ওয়েভ হিসাবে অ্যাপিয়ার করতো, বা এরকম ভাবে যে ট্যানজেন্টটাকে ড্র করা হলো, দেখালাম। সরি, হচ্ছে না এটা, যাই হোক, মানে বুঝতে পেরেছো? এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল, এটা আমরা ফাই দিয়ে ডিনোট করেছি এখানে বইতে যেভাবে রয়েছে। আর এই বি পয়েন্ট থেকে এই লাইনটার উপর যদি একটা পার্পেন্ডিকুলার ড্র করো, সেই লাইনটা হচ্ছে সাম বিই। বিই, এই বিই ইবিসি, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে দেওয়া হয়েছে থিটা। এই অ্যাঙ্গেলটা থিটা, তো এইটা তো 90 ডিগ্রি। এই যে অ্যাঙ্গেল ই বিসি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে থিটা প্লাস ফাই সমান কত? 90 ডিগ্রি। থিটা প্লাস ফাই সমান 90 ডিগ্রি, অর্থাৎ কস থিটাও যা সাইন ফাইও তাই। তো যে কোনো একটাকে নাও, কস থিটা বা সাইন ফাই যাই বলো না কেন, সেই রেশিওটা তাহলে কত হবে ছবিটার থেকে দেখো। কস থিটা সমান আমরা কত লিখতে পারি? কস থিটা সমান বিই বাই বিসি। ঠিক আছে স্যার। আর আর কোনো কোয়েশ্চেন কারো, বলো। আর কোনো কোয়েশ্চেন কারো? সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার, ঠিক আছে। বেশ, ওকে। এবার তাহলে এখান থেকে আমরা কনক্লুড করতে পারি যে কেন এই কথাটা বলছিলাম যে তোমার এটাকে বড় হতে হবে। পিসি ভিপিটা থেকে ভিটাকে কেন বড় হতে হবে? এবার কি পরিষ্কার হলো কেন বড় হতে হবে বলছি? তার কারণ এটা তো কস থিটা, আমরা কি দেখালাম? কোসাইন থিটা সমান কত? কোসাইন থিটা সমান কি দেখালাম? কোসাইন থিটা সমান বেসিক্যালি দেখালাম ভিপি বাই ভি। কোসাইন থিটা সমান দেখালাম ভিপি বাই ভি। এখন কোসাইন থিটা তো সবসময় একের থেকে ছোট, এমনিতে যদি বলো একের থেকে ছোট বা অ্যাডভেস্টলি একের থেকে সমান। তাহলে হোয়াট ডাজ দ্যাট ইমপ্লাই? দ্যাট ইমপ্লাইজ ভিপি ইজ লেস দেন অর ইকুয়াল টু ভি, বা ভি, সরি, ভি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু ভিপি। অর্থাৎ অর্থাৎ তোমার পার্টিকেলের যে ভেলোসিটি, সেই ভেলোসিটিটা মাস্ট এক্সিড দি ফেজ ভেলোসিটি অফ লাইট ইন দ্যাট মিডিয়াম। Do you have any uneasiness with the theory of relativity? স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির সাথে জিনিসটাকে মেলাতে কিছু আনইজিনেস ফিল করছো? হুম? কি বলো? স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির সাথে জিনিসটাকে মেলাতে কিছু আনইজিনেস ফিল করছো? হুম? কি বলো কিছু? স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির সাথে জিনিসটা কোথাও কি মানে এ হচ্ছে, ক্র্যাশ করছে? কেউ? কোন একটা পার্টিকুলার ভেলোসিটি এই ভিপি থেকে কি বড় হতে পারে? কোন একটা পার্টিকেলের ভেলোসিটি ভিপি থেকে কি বড় হতে পারে? না স্যার। পারে না। আর কেউ? আর কেউ?
আর কেউ, অন্য কেউ? কোনো পার্টিকুলার ভেলোসিটি ভিপির থেকে তো বড় হতেই পারে। ভিপিটা সি এর থেকে বড় না ছোট? ভিপিটা তো ফেজ ভেলোসিটি, ফেজ ভেলোসিটির সাথে তো এনার্জি ক্যারিড আউট হয় না। লাইটের ক্ষেত্রে তোমার যে ফেজ ভেলোসিটি, ফ্রি স্পেসের কথা যদি বলো, ফেজ ভেলোসিটি গ্রুপ ভেলোসিটি একই রকম লাইটের ক্ষেত্রে। কিন্তু অন্য কোন একটা মিডিয়ামে লাইটের ফেজ ভেলোসিটি কেমন হয়? সবসময় তো সি এর থেকে ছোট, নাকি? লাইটের ফেজ ভেলোসিটি সবসময় তো সি এর থেকে ছোট হয়, কি? ফেজ ভেলোসিটির এক্সপ্রেশনটাই তো সেটা। ভিপি সমান কি হয়? লাইটের স্পিড ভিপি সমান সি বাই এন। সিটা হচ্ছে স্পিড ইন ফ্রি স্পেস, আর এনটা হচ্ছে মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তার মানে কি, ভিপিটা তো সবসময় সি এর থেকে ছোট। ফেজ ভেলোসিটি লাইটের বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ফেজ ভেলোসিটি এটা তো সবসময় সি এর থেকে ছোট। তাহলে কোন একটা মিডিয়ামে পার্টিকেলের ভেলোসিটি এটার থেকে বড় হতেই পারে। তাহলে আমাদের কিরকম মিডিয়াম চুজ করা উচিত বলতো? এখান থেকে বলতে পারবে আমাদের কিরকম মিডিয়াম চুজ করা উচিত যাতে করে আমরা সেলেনকোভ রেডিয়েশনটাকে ক্লিয়ারলি ভিজুয়ালাইজ করতে পারি? কিরকম মিডিয়াম চুজ করা উচিত যাতে করে এই সেলেনকোভ রেডিয়েশনটাকে ভিজুয়ালাইজ করা সম্ভব? স্যার হায়ার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থাকবে যা। মিডিয়াম উইথ হাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, একদমই তাই। মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা যত বড় হবে তত কি ফেজ ভেলোসিটিটা ছোট হবে। আর ফেজ ভেলোসিটি যদি ছোট হয়, সুবিধাটা কি তাতে? ফেজ ভেলোসিটি যদি ছোট হয় তাহলে দেয়ার ইজ হায়ার পসিবিলিটি যে রিলেটিভলি লো এনার্জির পার্টিকেল থেকেই আমরা সেলেনকোভ রেডিয়েশনটা পাবো। যদি জিনিসটা ছোট হয় তোমার, তাহলে রিলেটিভলি এর থেকে আমরা সেলেনকোভ রেডিয়েশনটা এক্সপেক্ট করতে পারবো। কম এনার্জির পার্টিকেল দিয়ে সেলেনকোভ রেডিয়েশনটাকে অবজার্ভ করা যাবে। এটাই অ্যাডভান্টেজ আর কি। হয়েছে? সবার ক্লিয়ার হয়েছে? দেখো, পরেরগুলো এরকম ভাবেই জিনিসটাকে ডিসকাস করা আছে। সেলেনকোভ রেডিয়েশন তাহলে যদি ভিজুয়ালাইজ করতে হয়, অবশ্যই স্পিডটাকে বড় হতে হবে, হ্যাঁ, ফেজ ভেলোসিটি থেকে বড় হতে হবে, এবং সেইটা অ্যাসিওর হবে তখনই আমরা যদি মিডিয়ামটাকে চুজ করি। মিডিয়ামটার চয়েসটা খুব ইম্পর্টেন্ট এখানে। বেশ, এবার ওই যে ক্লাসিক্যাল ফর্মুলা বলছিলাম, এটা ডেরিভেশনটা দেয়া নেই, আমরা সেটার মধ্যে যাব না, আমিও জানি না। জাস্ট যে ফর্মুলাটা রয়েছে সেই ফর্মুলাটা থেকে কিছু স্পেকুলেটিভ ডিসকাশন এখানে করার সুযোগ রয়েছে, সেটাই করব এখানে। The theory was developed by Tam and Frank, যেখান থেকে দেখতে পাচ্ছ যে নাম্বার অফ ফোটনস within the frequency range between nu and nu plus d nu is given by this equation. সেলেনকোভ রেডিয়েশন যখন হচ্ছে, ফোটন এমিটেড হচ্ছে, তো নিউ থেকে নিউ প্লাস ডি নিউ এই ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে কতগুলো ফোটনস আছে সেইটাকে আমরা এই ইকুয়েশনটার থ্রুতে দিতে পারি। এই ইকুয়েশনটা থেকে যেটা দেখতে পাচ্ছ যে স্পেকট্রাম ইজ সেম ফর পার্টিকেলস অফ দি সেম চার্জ। এনটা কিরকম ভাবে ভ্যারি করছে? এনটা প্রপোর্শনাল টু জেড ই স্কোয়ার। হ্যাঁ, জেডিটা কি? জেডিটা হচ্ছে পার্টিকেলের চার্জ। যদি আমরা আলফা পার্টিকেলের কথা বলি তাহলে জেডি ভ্যালুটা হচ্ছে +2e। যদি বিটা পার্টিকেল সে ইলেকট্রনের কথা বলি তাহলে চার্জটা হচ্ছে -e। এখানে একটা জিনিস তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছ যে যে সমস্ত পার্টিকেলের চার্জ একই রকম, সেটা ধরো প্রোটন যদি মিডিয়ামটার মধ্যে দিয়ে পাস করে একই ভেলোসিটি নিয়ে, একই ভেলোসিটি নিয়ে যদি ইলেকট্রনটা ওই মিডিয়ামের মধ্যে দিয়ে পাস করে, তাহলে এই নাম্বার অফ ফোটনস এটা কিন্তু একই রকম হবে। অর্থাৎ স্পেকট্রাম ইজ সেম ফর দি পার্টিকেলস অফ সেম চার্জ। এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে ইলেকট্রন, মিউন, পায়ন, প্রোটন, এইগুলোর জন্য কিন্তু একই রকম এন ভ্যালুটা পাবো। যত তোমার এ বাড়বে, জেড যত বাড়বে, ন্যাচারালি এন নিউটা প্রপোর্শনালি স্কোয়ারের সাথে প্রপোর্শনাল হবে, জেড স্কোয়ারের সাথে জিনিসটা প্রপোর্শনাল।
আরেকটা জিনিস এখানে খেয়াল করার রয়েছে যে পোলারিটি ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ, মানে প্রোটনের জন্য চার্জটা পজিটিভ, ইলেকট্রনের জন্য চার্জটা নেগেটিভ, তার উপরে কিন্তু এই নাম্বারটা কোনোভাবে ডিপেন্ড করে না, এটা জাস্ট তোমার স্কোয়ারের সাথে প্রপোর্শনাল, দেখতে পাচ্ছ। এটা সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট কি বলা আছে, পয়েন্ট সি, এন নিউ ইনক্রিজেস উইথ ভেলোসিটি ফ্রম জিরো। এই এই যে বিটা বিটা প্যারামিটারটা, বিটা বলতে কি, ভি বাই সি। এখান থেকে দেখতে পাচ্ছ যদি তোমার ভেলোসিটিটা এন নিউটা ইনক্রিজ করবে উইথ ভেলোসিটি ফ্রম জিরো অ্যাট বিটা ইকালস টু 1/n, বিটা ভ্যালুটা যদি 1/n হয়, এটা কি লিমিটিং কন্ডিশন। বিটা ইকালস টু 1/n মানে কি বলা হচ্ছে, বিটা ইকালস টু 1/n মানে এটা লিমিটিং কন্ডিশন না, ভি/সি সমান 1/n, অর্থাৎ পার্টিকেলের ভেলোসিটিটা ফেজ ভেলোসিটির সাথে এক্স্যাক্টলি সমান। যদি সেটাই হয় তাহলে কিন্তু এখানে এফেক্টিভলি কোনো রকম ফোটন পাওয়া যাবে না। যদি ফোটন পেতে হয় তাহলে এই বিটা ভ্যালুটাকে কি হতে হবে, বিটা ভ্যালুটাকে 1/n এর থেকে বড় হতে হবে, 1/n এর থেকে বড় হতে হবে। তো এই ম্যাক্সিমাম ভ্যালুটা কখন, বিটার ম্যাক্সিমাম ভ্যালু কত, বিটা তো ভি/সি, তাহলে বিটার ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু 1 হতে পারে, হ্যাঁ, মানে রাদার 1 এর থেকে একটু কম। তো আমরা জাস্ট এইরকমই নিচ্ছি, বিটা ইকালস টু 1 যদি হয় তাহলে এন নিউটা ম্যাক্সিমাম হবে, অর্থাৎ পার্টিকেলটা যত হাই ভেলোসিটি নিয়ে মুভ করবে তত রেডিয়েশনের ইন্টেন্সিটিটা বাড়তে থাকবে। এন নিউ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ নিউ, হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টারিস্টিক যেটা আমরা এই ফর্মুলাটা থেকে দেখতে পাচ্ছি। এন নিউ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ নিউ, অর্থাৎ তোমার ফ্রিকোয়েন্সিটা কিন্তু যাই হোক না কেন এন নিউটা একই রকম, অর্থাৎ সমস্ত ফ্রিকোয়েন্সিরই রেডিয়েশন এমিটেড হচ্ছে। তাহলে আমরা এনার্জি ডেনসিটির কথা যদি বলি, এনার্জি ডেনসিটি বলতে কি বোঝায়, এনার্জি ডেনসিটি বলতে বোঝায় এইচ নিউ মাল্টিপ্লাইড বাই এন, এইচ নিউ মাল্টিপ্লাইড বাই এন, হ্যাঁ, তাহলে এনার্জি ডেনসিটিটা বেসিক্যালি তোমার এই আলট্রাভায়োলেট ডোমেনে ডোমিনেট করবে, হ্যাঁ, আলট্রাভায়োলেট ডোমেনে এই সেরেনকোভ রেডিয়েশনটা ডোমিনেট করে। আচ্ছা, এটাকে রিমুভ করতে হবে একটু, জাস্ট ওকে। আরেকটা জিনিস এখানে বলা আছে সেটা হচ্ছে ইন্টেন্সিটি, হ্যাঁ, ইন্টেন্সিটি অফ দি রেডিয়েশন, ইন্টেন্সিটি অফ সেরেনকোভ রেডিয়েশন ইজ ভেরি স্মল, এবং এটা ডিপেন্ড করছে যে আমরা ঠিক কোন ডিরেকশন থেকে ভিজুয়ালাইজ করছি। আগে যে থিটা ডিরেকশনটা দেখালাম আমি, এটা হচ্ছে পার্টিকেলের ভেলোসিটি, এরকম এরকম কোন একটা ডিরেকশনকে যদি দেখো, পার্টিকেল ভেলোসিটির সাথে সাম থিটা ডিরেকশনে যদি ভিজুয়ালাইজ করো, পার্টিকেলের যে ডিরেকশন, পার্টিকেলটা যেদিকে মুভ করছে তার রেসপেক্টে থিটা ডিরেকশনে যদি ভিজুয়ালাইজ করো, তাহলে ইন্টেন্সিটিটা এরকম ভাবে ভ্যারি করে, আইটা প্রপোর্শনাল টু কস স্কয়ার থিটা। কাজেই বুঝতে পারছো যে থিটাটা যত স্মল হবে ইন্টেন্সিটি অফ রেডিয়েশনটা তত বেশি হবে। এখানে তোমার একটা দেয়া রয়েছে, ওই একটা এক্সাম্পল দেয়া রয়েছে আর কি, হ্যাঁ, সেখান থেকে দেখতে পারো আর কি যে মিনিমাম ভেলোসিটিটা কত। মিনিমাম ভেলোসিটিটা হচ্ছে এইটা, যে লিমিটিং কেসটা বললাম ফেজ ভেলোসিটির সাথে সমান, সেটাকে যদি ক্যালকুলেট করো কোন একটা মিডিয়াম যা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.5, ধরো গ্লাসের কথাই বলছি, হ্যাঁ, নর্মাল গ্লাস, সেখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা 1.5, 1.5 যদি হয় তাহলে ভি মিনিমাম কত, 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, অর্থাৎ সেরেনকোভ রেডিয়েশন যদি পেতে হয় তাহলে চার্জ পার্টিকেলটাকে এই 2 × 10⁸ মিটার পার সেকেন্ড এর থেকে হায়ার ভেলোসিটি নিয়ে ট্রাভেল করতে হবে। তাহলে মিনিমাম কাইনেটিক এনার্জিটা কত, মিনিমাম কাইনেটিক এনার্জি এর করেসপন্ডিং মিনিমাম কাইনেটিক এনার্জি এক্সপ্রেশনটা হচ্ছে এইটা, জাস্ট তোমার ওই mc² - m0c², রেস্ট মাস এনার্জিটা আমরা যদি টোটাল এনার্জি থেকে বাদ দিয়ে দিই তাহলেই কাইনেটিক এনার্জি পেয়ে যাব। সেটাকে ক্যালকুলেট করলে দেখতে পাবে যে টি মিনিমাম হচ্ছে 0.342 mc², হ্যাঁ, বা এটাকে যদি মেগা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করো, মেগা ইলেকট্রন ভোল্টে যদি কনভার্ট করো প্রোটনের জন্য, হ্যাঁ, প্রোটনের জন্য যদি মেগা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করো তাহলে হচ্ছে 47.7 মেগা ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ প্রোটন দিয়ে যদি আমাদের সেরেনকোভ রেডিয়েশন পেতে হয় কোন একটা মিডিয়ামে যা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.5, তাহলে প্রোটনটাকে অন্তত 47.7 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি নিয়ে ট্রাভেল করতে হবে। আমরা তো এটা অলরেডি দেখেছি যে এই ধরনের এনার্জি অ্যাচিভ করা সম্ভব। ইলেকট্রনের ক্ষেত্রে রেস্ট মাস এনার্জিটা কম, কাজে ইলেকট্রনের ক্ষেত্রে কিন্তু লোয়ার এনার্জিতেই এই সেরেনকোভ রেডিয়েশনটা পাওয়া যায়। ইলেকট্রনের ক্ষেত্রে লোয়ার এতে কিন্তু এই সেরেনকোভ রেডিয়েশনটা পাওয়া যায় আর কি, হ্যাঁ।
এইটার প্রচুর অ্যাপ্লিকেশন রয়েছে। সেরেনকোভ রেডিয়েশন বিভিন্ন এতে অ্যাপ্লাই করা হয়। যেমন তোমার ধরো ডিটেকশন অফ বায়োমলিকিউলস, হ্যাঁ, বায়োমলিকিউল ডিটেকশনে সেরেনকোভ ডিটেক্টরই একটা ডিটেক্টর রয়েছে, যেটা পরে তোমরা দেখবে সেরেনকোভ ডিটেক্টর বলা হয়। ইনফ্যাক্ট এশিয়ান ঘোষালের বইতে সেরেনকোভ ডিটেক্টরের কনটেক্সটেই এটাকে ডিসকাস করা আছে। তারপর মেডিকেল ইমেজিং অফ রেডিও আইসোটোপস অ্যান্ড এক্সটার্নাল বিম রেডিওথেরাপি, নিউক্লিয়ার রিঅ্যাক্টরসে ইউজ করা হয়, অ্যাস্ট্রোফিজিক্স এক্সপেরিমেন্টে ইউজ করা হয়, পার্টিকেল ফিজিক্স এক্সপেরিমেন্টে সেরেনকোভ রেডিয়েশনের খুব ইউজ রয়েছে। এবং পার্টিকেল ফিজিক্স এক্সপেরিমেন্টে এই সেরেনকোভ ডিটেক্টরটা ইজ ভেরি ইউজফুল একটা ডিটেক্টর। তো এইগুলোই আর কি বলার ছিল রিগার্ডিং দি সেরেনকোভ রেডিয়েশন। প্রশ্ন এখান থেকে যেগুলো হতে পারে সেটা ওই রকম যে হোয়াট ইজ সেরেনকোভ রেডিয়েশন, বা এক্সপ্লেন দি অরিজিন অফ সেরেনকোভ রেডিয়েশন। তারপর হচ্ছে শো দ্যাট সেরেনকোভ রেডিয়েশন ইজ পসিবল ইফ দি চার্জ পার্টিকেল মুভস উইথ দি ভেলোসিটি হায়ার দ্যান দি ফেজ ভেলোসিটি অফ দি ইএম ওয়েভ ইন দ্যাট মিডিয়াম। আর মিডিয়ামটাকে ট্রান্সপারেন্ট হতে হবে কেন? আর মিডিয়ামের আরেকটা প্রপার্টি থাকতে হবে, সেটা কি বলতে পারবে? মিডিয়ামের আরেকটা প্রপার্টি থাকলে ভালো হবে। আরো একটা প্রপার্টি, সেটা হচ্ছে মিডিয়ামের ডাইইলেকট্রিক প্রপার্টি। মিডিয়ামটা যদি ডাইইলেকট্রিক হয় তাহলে সেরেনকোভ রেডিয়েশনটা স্ট্রং হবে। কেন বলো তো? যদি ডাইইলেকট্রিক মিডিয়ামের কথা কনসিডার করি তাহলে সেরেনকোভ রেডিয়েশনটা আরো স্ট্রঙ্গার হবে। কেন? কেউ বলো। স্যার পোলারাইজেশনের জন্য। পোলারাইজেশনটার জন্য, একদমই তাই। হ্যাঁ, যদি মিডিয়ামটা ডাইইলেকট্রিক মিডিয়াম হয় তাহলে এখানে সেরেনকোভ রেডিয়েশনটা আরো স্ট্রং হবে বিকজ অফ পোলারাইজেশন। ঠিকই, এইগুলোই আর কি ছিল। গামা রে এটা নিয়ে একটু জাস্ট বলি নাকি? আজকে আসলে আমার 10টা থেকে ক্লাস আছে, একটু বলি আমি ব্যাপারটা। আচ্ছা, তোমাদের কোনো প্রবলেম সেট আরো কিছু দেয়া রয়েছে যেটা ডিসকাশন হয়নি, এরকম কোনো প্রবলেম সেট আছে? প্রবলেম সেট দেওয়া আছে, ডিসকাশন হয়নি, এরকম কোনো প্রবলেম সেট আছে মনে করতে পারছো? স্যার সলিড স্টেটের মনে হয় কিছু আছে, সলিড স্টেটের আছে? ম্যাগনেটিক প্রপার্টিজ এর কিছু প্রবলেম ছিল না। সেগুলো ডিসকাশন হয়নি না? না আচ্ছা, তাহলে একটু একটু জাস্ট নিজেরা একটু দেখে একটু বলো তো যে কোনগুলো ডিসকাশন এখনো পেন্ডিং রয়েছে, তাহলে সেইগুলো ডিসকাস করে নেওয়া যাবে। আমাদের তো এমনি মোটামুটি পড়ানো অনেকটাই হয়ে গেছে, এই টপিকটা আর খুব বেশি বাকি নেই। গোটা 3-4 ক্লাস হলে এটা হয়ে যাবে মোটামুটি, এটুকু পড়ানোর আর কি। আচ্ছা, কি বলতে যাচ্ছিলাম, হ্যাঁ, এইটাকে চেঞ্জ করতে হবে। পরের যে টপিকটা আছে সেটা বেসিক্যালি তোমার এই গামা রে কিভাবে ইন্টারঅ্যাক্ট করে, গামা রে কিভাবে মিডিয়ামের সাথে ইন্টারঅ্যাক্ট করে, সেটা তোমরা আগে সেমিস্টারটাতেই পড়ে এসেছো, জাস্ট একটু রিভিউ করে নেওয়া আর কি ব্রিফলি। এখানে শতদল ভট্টাচার্য স্যারের বইটাতে আর একটু ডিটেলে দেওয়া রয়েছে, সেটা থেকেও দেখতে পারো। আমি সেটা থেকেই বলবো পরের দিনকে, আজকে একটু জাস্ট ওই আগে যেগুলো আমরা বলেছিলাম সেগুলোকে একটু রিভিউ করে নেবো আর কি। এটা কি দেখতে পাচ্ছ স্ক্রিনটা সবাই? আমি পাওয়ার পয়েন্টটা শেয়ার করেছি এখন। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। বেশ, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। কোন একটা মিডিয়ামের মধ্যে দিয়ে যদি চার্জ পার্টিকেল ট্রাভেল করে সেটা কিভাবে এনার্জি লুজ করতে পারে সেইগুলো আমরা দেখে এলাম। হ্যাঁ, এখন যেটা ডিসকাস করব সেটা হচ্ছে যে গামারে যদি ট্রাভেল করে কোনো মিডিয়ামের মধ্যে দিয়ে তাহলে এটা কিভাবে বিভিন্ন এতে মেকানিজমে রেডিয়েশন, বিভিন্ন মেকানিজমে এনার্জি লুজ করতে পারে। দেখো, গামারে বিভিন্ন রকম ভাবে একটা ম্যাটারের সাথে ইন্টারঅ্যাক্ট করে। মেনলি আমরা তিনটে ইন্টারাকশনের কথা জানি, সেগুলো কি কি? নাম্বার ওয়ান ইজ দি ফটোইলেকট্রিক এফেক্ট,
নাম্বার 1 হচ্ছে ফটোইলেকট্রিক এফেক্ট, তারপর নাম্বার টু তোমার কম্পটন এফেক্ট, আর নাম্বার 3 হচ্ছে পেয়ার প্রোডাকশন। এই তিনটে মেকানিজম। তো কোন একটা মিডিয়ামের মধ্যে দিয়ে যখন একটা গামা রে যাচ্ছে, যত মিডিয়ামের মধ্যে দিয়ে লার্জ ডিস্টেন্স ট্রাভেল করবে তত কি এটা এনার্জি লুজ করতে থাকবে। অর্থাৎ তোমার এটা বেসিক্যালি কি থিকনেসের সাথে প্রপোর্শনাল। এনার্জি যেটা লস্ট হচ্ছে while traveling through the medium, এটা will be proportional to the thickness of the layer। তার পাশাপাশি এটা proportional to the density of the material। মেটেরিয়ালের ডেনসিটি যদি বেশি হয়, ন্যাচারালি হায়ার ইজ দি প্রবাবিলিটি অফ ইন্টারাকশন। সেক্ষেত্রে এনার্জি লসটা আরেকটু লার্জার হবে। অ্যাবজর্পশন ক্রস সেকশন অফ দি মেটেরিয়াল, হ্যাঁ, মেটেরিয়ালটার অ্যাবজর্পশন ক্রস সেকশন কত, গামা রেকে যে অ্যাবজর্ব করতে পারে বিভিন্ন মেকানিজমে, সেইগুলো প্রবাবিলিটি কত, তার উপরেও ডিপেন্ড করবে। এই হচ্ছে কিছু প্রসেস আর কি। তো যদি টোটাল অ্যাবজর্পশনটাকে আমরা দেখি, সেটা এরকম এক্সপোনেনশিয়াল একটা ডিক্রিজ দেখায়। I সমান I0 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস মিউ এক্স, এরকম ভাবে জিনিসটাকে লিখতে পারি, যেখানে এক্সটা বেসিক্যালি থিকনেস অফ দি মেটেরিয়াল। ধরো তোমার মেটেরিয়ালটাতে এ করছে, প্রপাগেশন শুরু করেছে, বিফোর ইট এন্টার্স ইন্টেন্সিটিটা ছিল সাম I0, আর আফটার ট্রাভেলিং সাম ডিস্টেন্স এক্স ইন্টেন্সিটিটা হয়েছে সাম আই। তাহলে I সমান I0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস মিউ এক্স, এরকম ভাবে আমরা লিখে ফেলতে পারি। মিউ ইকুয়ালস টু এন ইন্টু সিগমা। এনটা হচ্ছে তোমার নাম্বার ডেনসিটি, পার ইউনিট ভলিউম কতগুলো অ্যাটম বা মলিকিউল রয়েছে সেইটার সাথে সমান। আর যেটা সিগমা দেওয়া রয়েছে সেটা বেসিক্যালি ক্রস সেকশনকে রিপ্রেজেন্ট করছে, প্রবাবিলিটি দ্যাট এন অ্যাবজর্পশন উইল টেক প্লেস। এই অ্যাবজর্পশনটা বিভিন্ন রকম ভাবে হতে পারে আর কি, সেটাই এ করা রয়েছে। নাম্বার 1 ইজ ফটোইলেকট্রিক এফেক্ট, যেটা বলছিলাম। নাম্বার 2 ইজ দি কম্পটন স্ক্যাটারিং, এন্ড নাম্বার 3 ইজ দি পেয়ার প্রোডাকশন। Photoelectric effect তোমরা জানো, এটা basically describes the case in which a gamma photon interacts with the and transfers its energy to an atomic electron, which causes the ejection of the electron from the atom. Kinetic energy of the resulting photoelectron is equal to the energy of the incident gamma photon minus the energy that originally bound the electron to the atom, যেটাকে আমরা বেসিক্যালি photoelectric work function বলে থাকি, and this is given by the photoelectric equation। এটা একটা ডমিনেন্ট এনার্জি ট্রান্সফার মেকানিজম ফর দি এক্স-রে এন্ড গামা রে। যদি এনার্জিটা এরকম 20 কিলো ইলেকট্রন ভোল্ট বা তার থেকে কম হয়, যত হায়ার এনার্জিতে যাওয়া হবে তত কিন্তু এই ফটোইলেকট্রিক এফেক্টের যে প্রবাবিলিটিটা সেইটা কমতে থাকে। কম্পটন এফেক্ট, এটার সাথে পরিচিত আছো। দিস ইজ অ্যান ইন্টারাকশন ইন হুইচ অ্যান ইনসিডেন্ট গামা ফোটন লুজেস এনাফ এনার্জি টু অ্যান অ্যাটমিক ইলেকট্রন that causes its ejection with the remainder of the original photon's energy emitted as a new lower energy gamma photon। কম্পটন স্ক্যাটারিং এ যেটা হয় যে তোমার ইনসিডেন্ট যে ফোটনটা সেটা কিছুটা এনার্জি লুজ করে, আর অন্য মানে যে ইলেকট্রনটা এমিট করছে, ইলেকট্রনটা স্ক্যাটার্ড হচ্ছে, সেই ইলেকট্রনটাতে কিছু পরিমাণ এনার্জি ট্রান্সফার হচ্ছে, আর ইনসিডেন্ট ফোটনটা লোয়ার এনার্জি নিয়ে স্ক্যাটার্ড হয়ে আসছে। এটাই কম্পটন স্ক্যাটারিং। প্রবাবিলিটি অফ কম্পটন স্ক্যাটারিং ডিক্রিজেস উইথ ইনক্রিজ ইন দি ফোটন এনার্জি। হ্যাঁ, ফোটন এনার্জিটা যদি বাড়তে থাকে, খুব হাই এনার্জিতে যদি চলে যায়, সেক্ষেত্রে কিন্তু এটা কম্পটন স্ক্যাটারিং এর প্রবাবিলিটিটা কমতে থাকে। এটাও একটা প্রিন্সিপাল অ্যাবজর্পশন মেকানিজম, টিপিক্যালি এই ইন্টারমিডিয়েট রেঞ্জটাতে আর কি, 10 কিলো ইলেকট্রন ভোল্ট থেকে 10 মেগা ইলেকট্রন ভোল্ট, 100 কিলো ইলেকট্রন ভোল্ট থেকে 10 মেগা ইলেকট্রন ভোল্ট, এই ডোমেনটাতে। এটাই হচ্ছে কম্পটন এফেক্ট। কম্পটন স্ক্যাটারিং ইজ রিলেটিভলি ইন্ডিপেন্ডেন্ট অফ দি অ্যাটমিক নাম্বার অফ দি, এটা বোধহয় খুব কথা নয়, তার কারণ আমরা পরের দিনকে দেখবো যে এটা বেসিক্যালি প্রপোর্শনাল টু জেড বাই এইচ নিউ। কম্পটন স্ক্যাটারিং এর যে প্রবাবিলিটি সেইটা জেড বাই এইচ নিউ এর সাথে প্রপোর্শনাল, কাজে জেড ডিপেন্ডেন্স কিছুটা আছেই আর কি, জেড ডিপেন্ডেন্স কিছুটা আছেই এখানে। এই আর কি। হ্যাঁ, মোটামুটি এইটুকুই থাক আছে আমার। আসলে আবার 10টা থেকে ক্লাস আছে আর কি, আজকে 2টো ক্লাস হয়েছে কলেজে টানা। বলো, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বলো।